এবং যে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে এই আলোচনা সভার সভাপতি বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ জানাচ্ছি জেলা লেভেলের কমিটি মাগুরার বিজ্ঞপ্তি চেয়ারম্যান এবং মাননীয় সিনিয়র জেলা দায়রা জজ জনাব মোহাম্মদ মিজানুর রহমান স্যার স্যারকে তার বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ জানাচ্ছি। এর শেষ সভাপতি বক্তব্য। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় আইনগত সহায়তা দিবস 2025 উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত মাগুরা জেলার বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ মতিন আছেন, রাজশাহীর অতিরিক্ত জেলা দায়রা জজ মহোদয় আছেন, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মহোদয় উপস্থিত আছেন, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মহোদয়, পুলিশ প্রশাসনের পক্ষে উপস্থিত আছেন সহকারী পুলিশ সুপার মহোদয়, ঐতিহ্যবাহী মাগুরা জেলা আইনজীবী সমিতির সম্মানিত সভাপতি এবং সেক্রেটারি মহোদয়গণ, সামনে উপবিষ্ট আছেন আমার এই মাগুরা জেলা কমিটির অনেক সম্মানিত সদস্যবৃন্দ, পর্যবেক্ষকবৃন্দ, আমার সহকর বিচারকবৃন্দ, মাগুরা জেলা আইনজীবী সমিতি প্রবীণ এবং নবীন আইনজীবীবৃন্দ, বিজ্ঞ প্যানেল আইনজীবীবৃন্দ, রাজশাহী এবং ম্যাজিস্ট্রেটির সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সম্মানিত প্রতিনিধিবৃন্দ এবং সম্মানিত সুধীবৃন্দ, সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আপনারা সেই সকাল বলা যায় 8টা থেকেই উপস্থিত থেকে সমস্ত আমাদের সমস্ত কার্যক্রম ছিল আপনারা সহযোগিতা করেছেন, র্যালিতে অংশগ্রহণ করেছেন এবং দীর্ঘ সময়টা কোথায় আলোচনা শুনছেন। বাস্তবে একই কথা ঘুরে ফিরে আমরা এই লিগ্যালের সম্পর্কে বলছি, এখন হয়তো আপনাদের মধ্যে একটা বিরক্তি ভাব চলে এসেছে, আবার আমার মুখে একই কথাই শুনবেন, ভাবছেন যে স্যার একটু সংক্ষেপ করলে ভালো হয়। আমি সেটা জানি, আসলে সংক্ষেপ করা দরকার, বলা যেটা ছিল সবই বলা হয়ে গেছে। মজা লাগতে তবু দাঁড়িয়েছি একটা চেয়ারম্যান অফিস লিগ্যাল কমিটি, কিছু না বললেই তো নয়, তো কিছু বলছি। আলোচনা সব চলে আসছে, আপনারা যদি মনে প্রাণে ধারণ করেন, বরণ করেন, স্মরণ করেন, তাহলে আমাদের অনুষ্ঠান সফল। এটা ছড়িয়ে পড়বে দিক জগন্তে, গ্রাম থেকে গ্রামাঞ্চলে, আমরা তখন সফল হব। কিন্তু আমার তো কিছু কথা আছে, তাই তো একটা বলি। দেখেন, আমরা সবাই জানি খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা হলো মৌলিক অধিকার মানুষের। কিন্তু আমরা এই কথা এখন অনেকে জানবো এবং জানতে বাধ্য হব যে আইনের আশ্রয় লাভ এটাও কিন্তু নাগরিকের মানুষের মৌলিক অধিকারের মধ্যেই পড়ে এবং সারা বিশ্বে, এই উন্নত বিশ্বে এটা এখন স্বীকৃত হয়েছে। আমাদের সংবিধান যদি দেখেন, সংবিধানের যে পার্টে, যে চ্যাপ্টারে মৌলিক অধিকার কথা বলা হয়েছে, সেখানে কিন্তু এই আইনের আশ্রয় লাভের অধিকারের কথা বলা হয়েছে। আইনের আশ্রয় লাভ সকল নাগরিক সমান অধিকার, যেমন সংবিধানের 27 অনুচ্ছেদ বলা হয়েছে যে আইনের দৃষ্টিতে সবাই সমান, সকল নাগরিক সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকার। আরো ওই একই চ্যাপ্টারের বিভিন্ন জায়গায় বলা আছে যে আইন কেবল একজন নাগরিকের সাথে আইন অনুযায়ী ব্যবহার করতে, আইনের বাইরে তার প্রতি কোন রকম জুলুম, নির্যাতন, তার অধিকার, কোন অধিকার ভঙ্গ করা চলবে না। আরো অনেকগুলো সেকশন বলছে। আপনারা, আমরা যে আইন অঙ্গনে আছি, আমরা কিন্তু এগুলা অহরহ পড়ি, পড়াশোনা করি, আমরা জানি। সেই জন্যই এইটা কথা। আমরা যদি আমাদের সমাজ ব্যবস্থার দিকে দেখি, আমরা অল্প এটা সবাই জানি যে একটা সমাজে, রাষ্ট্রে
সব মানুষ কিন্তু ভালো না, আবার সব মানুষ খারাপও না, সব মানুষ চোর না, আবার চোরও আছে, টাকাও আছে, আবার ভালো মানুষ, হৃদয়বান মানুষ আছে। কোন মানুষ আছে অন্যের জীবন, অন্যের জন্য নিজের জীবন দিয়ে দিচ্ছে, আবার অনেক মানুষ যারা অন্যের জীবন হরণ করছে। কি অদ্ভুত চরিত্র আমাদের। আমরা হিরো, আমরাই জিরো, মানুষই হিরো, মানুষই জিরো। এই এই কারণেই আমাদের এত আইন দরকার, এত সমাজ সেবা দরকার। আমরা যারা শিক্ষিত সচেতন, আমাদের কিছু দায়িত্ব আছে, সেই দায়িত্ব যাতে আমরা পালন করি। আর সরকার যাতে সেই দায়িত্ব পালন করে, সরকার করে দিয়েছে প্রতিষ্ঠান, লিগ্যাল এইড অফিস করে দিয়েছে, লিগ্যাল এইড কমিটি করে দিয়েছে, আমাদের উপর দায়িত্ব দিয়েছে যে তোমরা দেখো দেশের কোনো নাগরিক অর্থের অভাবে, দারিদ্রতার জন্য, দরিদ্রতার জন্য যেন সে অধিকার থেকে বঞ্চিত না হয়, তার সম্পদ ছাড়া না হয়, জীবন ছাড়া না হয়, সে অসুবিধার মধ্যে পড়ে, নির্যাতনের শিকার না হয়। এটা আমাদেরকে আজ রাতে সবাই একথা মনে প্রায় বিশ্বাস করতে হবে, ধারণ করতে হবে। এখন আমরা এই লিগ্যাল আইনি সহায়তার কথাটা আমরা অনেকে নতুন শুনতেছি, নতুন আমাদের কাছে এখন অনেকে মানে এইটা কেমন জিনিস, একসময় বলতো এটা কি আইনি সহায়তা, এটা বা কেমন জিনিস, কিন্তু এটা এখন আমরা আশা করি অনেকে বুঝতে পেরেছি আইনি সহায়তা কি জিনিস। এই শুনলে আমি একটু নিশ্চিত হবো যে এই আইনি সহায়তা যে দরকার, এটা মানব সভ্যতার শুরু থেকেই ছিল। অনেকে এটা বলেছেন, আলোচনা এসেছে, অনেক মনীষীর নামও বলেছে। স্পেসিফিক বলতে গেলে রোমান সভ্যতা যখন শুরু হয়, সভ্যতার সাথে আসলে আইনি সহায়তা প্রশ্ন জড়িত। মানুষ যখন সভ্য হয়, চিন্তাশীল হয়, বিবেকবান হয়, তখন তার মনে এটা আসে যে আমার পাশে একজন লোক, তার তো অধিকার হরণ হচ্ছে, তাকে কি দেখার কেউ নাই, তাকেও দেখতে হবে। মানুষজন, খারাপ মানুষ যেটা খারাপ চিন্তা করে, অপরের অধিকার হরণ করে, সে কিন্তু ভাবে না আর একজনের সম্পত্তি নিয়ে নিচ্ছে। হ্যাঁ, অনেক সময় স্বামী নিষ্ঠুর হয়ে যাচ্ছে, স্ত্রী জুলুম করতেছে। আবার অনেক সময় স্ত্রী যেমন করে আর জানা, স্বামী বেচারা চাকরি বাকরি করে, কঠিন কাজ করে, স্ত্রী তার দেখা চাহিদার শেষ নেই, এমনও হয়। এগুলো ওই সবটাই আমাদের দেখতে হবে। এমনকি এই বিষয়টা কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আরো একটা জোরালো হয়, বিশেষভাবে ইংল্যান্ডের। আমি যে আইনজীবী মহোদয়গণ আছেন, আপনাদেরকে বলি যে আপনারা কিন্তু সমাজের সবচেয়ে সচেতন নাগরিক, দায়িত্ববান। এই যখন আইনি পেশা প্রতিষ্ঠিত হয়েছে, এই শপথ নেই, এই অঙ্গীকার নেই, আইনি পেশাটা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে। আমরা মানুষের অধিকার ফিরে দিব। হ্যাঁ, ঠিক আছে, পেশা হিসাবে তার অনানিয়ম তো থাকবে, কিন্তু তার মূল লক্ষ্য হলো মানুষ যদি তার অধিকার থেকে বঞ্চিত হয়। ইংল্যান্ডের আইনজীবী মহোদয় কিন্তু রাষ্ট্রের কাছে এই দাবি পর্যন্ত তুলছিল যে রাষ্ট্র মহোদয়, আপনারা যেভাবে চিকিৎসাকে বলতেছেন যে চিকিৎসা সেবা নাগরিককে দিতে হবে, নাগরিক অধিকার, সেভাবে আইনি সহায়তা দেও নাগরিকদের অধিকার, এটা দিতে হবে। তারা এই নিয়ে আন্দোলন শুরু করছে যে উন্নত রাষ্ট্র দেখে, সেখানে কিন্তু দরিদ্র লোকের সংখ্যা কম, তারপরেও তারা যত কিছু যতটুকু আছে তাদের নিয়ে তারা ভাবছে। তখন রাষ্ট্র বলছে হ্যাঁ এটা সত্যি, সেই দেশে কিন্তু আইনি সহায়তা আইন করেছে। এইভাবে এমনকি পরে পরবর্তীতে জাতিসংঘ এই বিষয়টা হাতে নিয়েছে, বলছে না এটা তো ঠিকই। পরে জাতিসংঘে 1968 সালে তেহরানে অনেক মিটিং কনফারেন্স হয়েছে, সপ্তাহ বলা যাবে না। একটা যদি বলি, 1968 সালে তেহরানে একটা কনফারেন্স হয়েছে হিউম্যান রাইটসের উপরে। সেখানে বলেছে যে প্রত্যেকটা রাষ্ট্র মানুষের মৌলিক অধিকার, ব্যক্তি স্বাধীনতা রক্ষার জন্য প্রত্যেক নাগরিকের রাষ্ট্রের সামর্থ্য অনুযায়ী আইনি সহায়তা দিতে হবে। এমনকি পরবর্তীতে ইন্টারন্যাশনাল লিগ্যাল এইড কমিটিও গঠিত হয়। এটা আমরা কয়জনে জানি, ইন্টারন্যাশনাল লিগ্যাল এইড কমিটিও আছে। আমরা যখন আমাদের দেশে 2000 সালে আইন হয়েছে, আমরা কিন্তু ভাবছি যে এই কথা নতুন কিছু পেলাম, আসলে নতুন না। অনেকে সভ্যতা অনেক দূর আগে যাওয়ার পরে আমরা হয়েছি, কিন্তু তারপর 2000 সালে আমরা পেয়েছি, এটাই বা কম না। আমাদের দেশে প্রথম শুরু হয়েছিল 1994 সালে একটা রেজুলেশনের মাধ্যমে, তা আমরা তো চিটা ফটা করে জানিও না, কিন্তু শুরুটা হয়েছিল, বীজ বপন করা হয়েছিল, চিন্তাটা মাথায় ঢুকে দেওয়া হয়েছিল যে ঠিক আছে আমাদের দেশের অনেক অসহায় মানুষজন কোর্টে আসে, মানুষ চলেছে বলে টাকা পয়সা নাই, তো এদেরকে সাহায্য দেওয়া দরকার, কিন্তু কিভাবে দিব, জানাবো কিভাবে, কিছুই নাই। অর্থ হয়তো সরকার সামান্য কিছু দিচ্ছে, কিন্তু ব্যয় করার অর্থটা হাতে পৌঁছে দেওয়া, স্টেক হোল্ডার তার হাতে দিয়ে বক্তব্য দেওয়া, পৌঁছে দেওয়ার কোনো মেকানিজম নেই। পরে আরো পূর্ণ ছিল 97 সালে জাতীয় লিগ্যাল এইড কমিটি করা, জেলাজজ মহোদয় ছিলেন চেয়ারম্যান, আইসি মহোদয় ছিলেন, কিন্তু ওটারও মেকানিজম নাই, প্রাতিষ্ঠানিক রূপ নাই। এই চিন্তা করতে করতে মানুষের আসলে চিন্তায় তারা কিন্তু উন্নত হয়। 2000 সালে জাতীয় আইনগত সহায়তা প্রদান 2000 তৈরি হয়, কাঠামো হয়, আইনগত ফোর্স আসে, এবং শুধু তাই না, এটা শক্তিশালী
জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা। সংস্থা ডাইরেক্টরেট তৈরি করা হয়, সেখানে মন্ত্রী বা আইনমন্ত্রী নিজে এটা সভাপতি চেয়ারম্যান। আমাদের সিনিয়র ডিরেক্টর ওইটা ছিলেন, ওই একটা বোর্ড ছিল পরিচালনা করে, উনি ছিলেন পরিচালক। উনি কার্যত সবগুলো কাজ ফিল্ড লেভেলে আমাদের পরিচালনা করতেন। আর কমিটিতে অনেক বড় বড় এখন লিস্ট দিলে অনেক কি হবে। এরপরে এমপি মহাদল কমিটি আছে, পুলিশের যে পুলিশ মহাপরিদর্শক উনি কমিটি আছেন। তারপরে কারা পরিদর্শক কারা মহাপরিদর্শক উনি আছেন, এমপি মহাদল, মানে যে অনেক বড় কমিটি, ওইটা এখনো আছে, ওইভাবে আছে। আর ফিল্ড লেভেলে আমাদের জেলা কমিটি কথা বলতে শেষ করতে পারবেন না, অনেক জানে তো জড়াই যাচ্ছে সব। জানে এটা আমরা কাজ করছি। আপনারা জানেন উপজেলা কমিটি আছে, ইউনিয়ন কমিটি আছে, পরবর্তী হয়েছে 2011 সালে আমাদের উপজেলা কমিটি ইউনিয়ন কমিটি হয়েছে। ইউনিয়ন কমিটি আসলে তেমন কার্যক্রম ওদের নেই, বাস্তবে আসলে কার্যক্রম না থাকার কারণও আছে, ওখানে ওইভাবে ফান্ডও নেই, আর এই যে শক্তিশালী ব্যবস্থাপনা নেই। কিন্তু আছে, কমিটি আছে, তারা যেটা করতে পারে আমাদেরকে অ্যাপ্লিকেশনটা পৌঁছে দিতে পারে, প্রচারণা বা আবেদন করার ক্ষেত্রে সহযোগিতা করে থাকে। সবচেয়ে ডেভেলপমেন্ট আমি মনে করি একটা যুগান্তকারী ডেভেলপমেন্ট, বিপ্লবাত্মক ডেভেলপমেন্ট হলো লিগ্যাল এইড অফিস আলাদা তৈরি করা, আলাদা একজন অফিসার নিয়োগ করা এবং এখানে এডিআর এর ব্যবস্থা করে দেয়। আমার এডিআর সম্পর্কে আমার বন্ধু বর্তমানে যথেষ্ট আলোচনা করেছে। এডিআর এখন আপনারা জানেন যে এডিআর কিন্তু বর্তমানে এই পর্যায়ে গেছে যে শুধু দরিদ্র অসহায় মানুষই না, এখানে আইনি পরামর্শের জন্য সবাই যেতে পারে। রেগুলেটে হবে যে তুমি সমস্যাটা বলো, ওনাদেরকে ডাকবে, ডাকলে সমস্যা হয়ে যেতে পারে। কারণ ও সংসার করতে চাচ্ছে, ও নাকি ওনার যে ওয়াইফ মানতে পারতেছে না, মেয়ে আছে বকাবাজি করছে, যেটা আমাকে বলতো। আমি বললাম যে ঠিক আছে, লিগ্যাল এইড কমিটিতে যাও। লিগ্যাল এইড কমিটির অফিসারকে বলতে পেরেছি, বলেছি যে কোনো ইনফরমেশন আমি দিয়েছি যে আমার রিলেটিভ আছে, ওনাকে ম্যাটারটা শোনো, শুনে দেখো একটা সমাধান করা যায় কিনা, মামলাটা আমাদের না। আসলে গেছে, যাওয়ার পরে পক্ষে ডাকছে, মেয়েকে ডাকছে, মেয়ের পক্ষ এর আগে বলছে সংসার করবে না, এই করবে। ওখানে যে বাবাও সংসার, বাবা মেয়ের বাবাকে সংসার করে, মেয়েও বলে সংসার করবে, সংসার করা শুরু করবে। দেখেন কিভাবে লিগ্যাল এইড অফিসার কিন্তু দুই পক্ষের কথা শুনে একটা বড় ধরনের সমস্যা। ওই ছেলেটাও অফিসে সেই হাজতে চলে যেত, একটা মামলা করলে যদি লিগ্যাল এইড অফিস না থাকতো তাহলে কিন্তু এটা কি হতো, নিশ্চিতভাবে মামলার সম্ভাবনা বেশি ছিল। কারণ সে মেয়ে ছিল অ্যাডামেন্টে কোনোভাবে সংসার করবে না, প্রচন্ড কথাই শোনা, বকাবাজি করা, আর সে বকাবাজিও থাকলো না, কিছু জানলো না। আমি তো এক্সক্লুজ হয়ে গেলাম, বলি সংসার করবে। আমি নিজে অবাক, জাদু ম্যাজিকের মতো কাজ করছে আমার লিগ্যাল এইড। এই একটাই মানে উদাহরণ আরো আছে আমার কাছে, একটা দিলে আপনার বিরক্ত হবেন, একটা শুনে হয়তো ভালো লাগছে কিছুটা, দুইবার বললে আর শুনতে যাবেন না, আমি বলবো না। কিন্তু এরকম উদাহরণ আপনাদেরও আছে আমার মনে অনেক ঠিক আছে। এইটা আমরা করবো। আমি রিকোয়েস্ট করবো আমার বিজ্ঞ আইনজীবী মহোদয়গণকে, আপনারাই লিগ্যাল এইড প্রসার এবং কাজের ক্ষেত্রে 80% আপনারাই করেন। যদি খাতা কলম দিয়ে হিসাব করি তাই দেখো, আর 20% আমরা সবাই মিলে করি। আর এর মধ্যে প্যানেল আইনজীবীগণ অ্যাক্টিভ রুল, প্যানেল আইনজীবীগুলো অ্যাক্টিভ রুল করে। আপনারা সবাই সহযোগিতা না করলে প্যানেল আইনজীবী এই কয়জনে কিছু করতে পারবে না। তার জন্য আপনাদের সবার কাছে বিনীত অনুরোধ, আপনারা এই কাজটা করবেন। আর আমাদের প্যানেল আইনজীবী মহোদয়গণকে নিয়ে আমার বোধ হয় মাসে বা 6 মাসে একবার হইলে বসা দরকার, কাউন্সিলিং করা দরকার। কিছু আইনজীবী মহোদয় আছেন মনে করে আচ্ছা ও গরিব হয়েছে, তাদের দেখ না 200 টাকা, দেখ না 200 টাকা 500 টাকা। এবার আমার এটা নিজের উদাহরণ আছে, আমার নিজের আত্মীয় এক টাকা চায়, আমার বাসার কাজে আগে বলছি কিনা, বাসার কাজের মেয়ে ছিল টাকা, মামলা হয়েছে গোপালগঞ্জ, চিফ জজ ম্যাজিস্ট্রেটকে পর্যন্ত বলে দিয়েছে যে এই কাজটা যেন করো, কিন্তু থেকে টাকা দেয় না বলে ওর মামলার ডেটই জানে। পরে শেয়ার মামলা খারিজ হয়ে, পরে আমার কাছে ফোন দিয়ে আমি তো জানাইছি, আমি এখন তো আমি তো আর কি বলবো, যা গেছে গেছে, এখন যা গেছে আর মামলাটা আমার কোনো দরকার নেই। এখন চিফ জজের মেয়ে আমাকে নিজে ফোন দিয়েছে, ভাই আপনার মামলাটা তো শেষ হয়ে গেছে, আপনি আর একটা দরখাস্ত দিয়ে বলেন। আমি বলছি ভাই ও তো আপনার কোর্টের ধারের কাছে যাও, তোমরা যা করছো কোর্ট ভয় পাই। এর একটা আরো উদাহরণ আরো আছে আমার কাছে, আর দিব না, বেশি দিলে আপনার আরো উদাহরণ। আমি শুধু অনুরোধ, বিনীত অনুরোধ, মহোদয় এইটা কাজ করবে না, 200, 500, 1000 টাকা কোনো ব্যাটার না, টাকা পাবেন খরচ হয়ে যাবে অন্য পথে। আপনি সেবা করেন, মানুষের যে একটা শান্তি পাবেন, এই শান্তি 1000 কোটি টাকা কিনতে পারবেন না।
একজন মানুষের সেবা করার পরে যে প্রশান্তি পাওয়া যায় এটা টাকায় মেলে না, টাকায় মেলে না। এটা আমি যেটা বলছি, টাকায় মেলে না। অমূল্য সম্পদ মানসিক শান্তি। হাজার কোটি টাকা, কোটি কোটি টাকা থাইকো মনে টেনশন, ওই টাকার কোনো দাম নাই আসলে, বুঝছেন? তো এইটা বললাম প্যানেল আইনজি মহোদয়গণকে প্রতি শ্রদ্ধা জানিয়ে বলছি, আপনারা ওইরকম হবেন না, আপনারা হবে মহোদয়। আমাদের আইনজি মহোদয় একজন এই যে আজকে ক্রিস পেলেন, উনি যে বক্তব্য দিল আমার খুব ভালো লাগছে। এরকমই হওয়া চাই, এরকমই হচ্ছে আমার প্যানেলের সহায়ক বন্ধু, একজন চরিত্রের একজন বন্ধু হইতে হবে। তার বন্ধু হিসেবে তার কাছে আগে তার কথাটা শুনবে। একটা ভালো কথা বলা কিন্তু সব কাজ সব হয়, কিন্তু জানেন কিনা একজন মানুষের ভালো আচরণ করা কিন্তু সব। আল্লাহর বলে পুরো অনেক সময় বলে একটা স্পেসিফিক আয়াত বলে সকলুর ইন্নাসে হুসনা, তোর মানুষের সাথে সুন্দর ব্যবহার করো, ভালো ব্যবহার করো, মানুষের সাথে ভালো কথা বলতে হবে। কোরআনের অনেক আয়াত আছে, একটা আয়াতে শুধু বললাম ভালো ব্যবহার কথা বলছে। তাহলে আর একটা আয়াত হয়তো শুনি কাজে লাগবে। আল্লাহ কোরআনের সূরা আল ইমরানের 34 নম্বর আয়াত আপনারা দেখবেন, সেখানে বলছে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা'i ওয়াদ দাররা'i ওয়াল কাযিমিনা আল-গায়য ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ এখানে বলেন, যারা কত সুন্দর কথা আমাদের জীবনে কাজে লাগাইতে পারি। আল্লাহ বলেন যে যারা সুবিধা অসুবিধা পায়, সচ্ছল হওয়ার সময় কিছু দান সৎকার করে, মানুষকে দান খরচা করে, আর যারা রাগ কুশাকে দমন করে এবং মানুষকে ক্ষমা করে দেয়, মাফ করে দেয়, বলতে ওই লোকগুলোর মুহসিন মানে সবচেয়ে সুন্দর মানুষ। আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। তাহলে আপনারা আল্লাহর ভালোবাসা পাবেন যদি ওই গরিব অসহায় ভালো ব্যবহার করেন। আর অনেক ইনফরমেশন মানুষকে মনে শান্তি দেয়। আপনি বলেন যে ভাইরে তোমার কেসটা কিন্তু একটা সাক্ষী আছে, অমুক দিন সাক্ষী হবে, কিন্তু অমুক দিন তোমার আর্গুমেন্ট হবে, অমুক দিন তোমার নথি যাবে, তাহলে কিন্তু সে মনে একটু শান্তি পাবে যে আমার কেসটা কোথায়। আচ্ছা পরের তারিখে এসো, দেখবো না মানে মরারে আপনি তোমার মর বোধে তুমি যান কাকি চলছেন, আরে না যান অমুক দিন এসে এরকম বলে সব তো পাবেনই না। আরো একটা সামনে কি পাবেন টানটা আছে আল্লাহ জানে। একটু সাবধান থাকবেন, একেবারে সাবধান থাকবেন। আল্লাহ একটা আপনার সেবা করার একটা সুযোগ দিছে, এই সুযোগটা কাজে লাগান। দুনিয়া আখিরাত দুইটাই কিন্তু আপনার জন্য মঙ্গল ইনশাআল্লাহ। তো আমি আর কথা বাড়াবো না, ইতিমধ্যে আপনাদের বিরক্তির কাছাকাছি চলে আসছি, হ্যাঁ রেড লাইনে চলে আসছি। আমি আর ক্লোজ করতে চাই না, এখন শুধু ধন্যবাদ দিব। আমি অনেক অনেক ধন্যবাদ শুকরিয়া আদায় করছি প্রথমত বিজ্ঞ আইনজীবী মহোদয় বারের প্রতি। আমাদের এই গেঞ্জি দিয়ে অনেকগুলো গেঞ্জি দিয়ে টুপি দিয়ে এবং সবসময় সাথে থেকে সহযোগিতা করেছেন, এই ঋণ আমি শোধ করতে পারবো না, এই সহযোগিতা আমি সবসময় আপনাদের চাবো। আমি ধন্যবাদ জেলা প্রশাসনকে, আমাদেরকে এই যে আপনারা দেখছেন চমৎকার যে প্যান্ডেল ওরা সব করে দিয়েছেন, আমাদের কোনো রকম চিন্তাই করতে দেন না। বলছে জেলা প্রশাসন মহোদয় বলছেন যে আপনি যেভাবে সুন্দর সেভাবে করেন, কোনো চিন্তা করবেন না। আমরা প্ল্যান চেক দিয়েছে, আমরা করেছি। ধন্যবাদ দিচ্ছি পুলিশ প্রশাসনকে, ওনারাও আমাদের সার্বক্ষণিক সহযোগিতা করেছেন। ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে পিডব্লিউডি ইঞ্জিনিয়ার মহোদয়কে সবসময় সাথে আছেন, এবং আরো যারা আমার বিচারক এবং যারা রাষ্ট্রীয় ন্যায়িক কর্মচারী সবাই সহযোগিতা করেছেন। আমি আসলে এখন হঠাৎ ভুলে গেছি কাকে কাকে খুব কৃতজ্ঞতা জানাবো। সবাইকে কিন্তু যারা শুনছেন, যারা শোনেন নাই কৃতজ্ঞতা পাওয়ার যোগ্যতা আমার অধিকার রাখেন, সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমার কথায় কাজে এবং এই অনুষ্ঠানের যদি কোনো লোভস থাকে ত্রুটি থাকে সেগুলো ক্ষমা চেয়ে নিচ্ছি, ক্ষমা করে দেবেন। এই ত্রুটিগুলো সামনে তো ধরিয়ে দেবেন যে না আমি এই ত্রুটিগুলোর সামনে সমাধান করতে পারি। সবার কাছে দোয়া আছে এবং লিগ্যাল অফিসে লিগ্যাল এগ্রিমেন্টের সফলতা কামনা করে আজকের মতো কথা শেষ করি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সুপ্রিয় সুধী, বিশ্বের এই তত্ত্ব গরমে অনেক দুঃখের মধ্যে থেকে আপনারা এই আয়োজনকে সফল করার জন্য প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি ডেলিগেট কমিটি এবং ডেলিগেট অফিসের পক্ষ থেকে। সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বিকল্প চেয়ারম্যানের অনুমতিতে আজকের এই সভার সমাপনী ঘোষণা করছি। সবাইকে আসসালামু আলাইকুম। আজকে কোর্ট 12টায় উঠবে।